গত ১৬ দিন আগে ভয়াবহ কাণ্ডে ঘটে যাওয়া কানাডিয়ান ফরেস্ট হ্যাভেন উপত্যকায় মিশন এএসআর করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩০০-র বেশি কানাডিয়ান সেনা। প্রাণ হারিয়েছেন দেশের গৌরব বিশিষ্ট ক্রাইম ব্রাঞ্চ অফিসার অভিনাশ শর্মার। এই বরফ ঢাকা উপত্যকায় রাতের অন্ধকারে চলেছে গণহত্যা। সন্ত্রাসে মিশন চালালেও ধরা যায়নি এএসআর সহ তার টিম মেম্বারদেরকে। সব কিছু কঠোর পর্যবেক্ষণে রেখেও শেষ মুহূর্তে কী থেকে কী হয়ে যায় তার কিছুই বোঝা যায়নি। জানা যায় মিশনে যাওয়ার পূর্বে অফিসার অভিনাশ এএসআরের পরিচয় সম্পর্কে বড় কোনো তথ্য পেয়েছিলেন, যার নৈপথ্যে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে এএসআর। আরও জানা যায় এএসআর কোনো ইউরোপিয়ান নয়, তিনি একজন খাঁটি এশিয়ান। ও ফরেন্স হ্যাভেন উপত্যকায় অনেক কিছুই ক্যাপচার করার মাধ্যমে নিশ্চিত হয় সরকার আরও অনুমান করে এএসআর বর্তমানে হয়তো এশিয়ান কোনো কান্ট্রি যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, শ্রীলঙ্কা সহ আরও কিছু কান্ট্রিতে থাকতে পারে। তাই এখন গোটা বিশ্বের নজর এশিয়া মহাদেশ। তন্ময় কলিং লেখাটা উঠতেই ভাইব্রেট মোডে থাকা প্রিয়তার ফোনটা ভো ভো শব্দে কেঁপে উঠল। লেখাটার উপর থেকে মনোযোগ সরে যায় প্রিয়তার। স্ক্রিনের উপরে তাকিয়ে দেখে তন্ময় ফোন করছে। একই বাড়িতে বসে ফোন করছে দেখে মুখ বিকৃত করলো প্রিয়তা। ফোনটা রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে তন্ময়ের অস্পষ্ট ভাঙ্গা ভাঙ্গা কথা ভেসে এলো। প্রিয় আপু, নিচে আসো, বড়রা তোমাকে ডাকছেন। কি? প্রিয়তা কথাগুলো সঠিক বুঝলো না। তন্ময় হয়তো গাল লোড করে ফেলেছে কিছু একটা দিয়ে, তাই কথা বোঝা যাচ্ছে না। তন্ময় পিঠা চিবোতে চিবোতে আগের মতো বলল, আরে বড় আম্মুরা তোমাকে নিচে ডাকছে। প্রিয়তা এবার চরম বিরক্ত নিয়ে বলল, দেখ ভাই, ঈদের একটা দিন শুধু শুধু মার খাস না, যা বলবি সব সব বল। তন্ময় দ্রুত পিঠাগুলো চিবিয়ে পানি দিয়ে গিলে নিল। বড় একটা ঢেকুর তুলে বলল, আরে আপু, বড় আম্মুরা বলেছে কি জানি দরকার নিচে আসতে। বাড়ি সবাই আছে, মহল বেশ গম্ভীর, মনে হয় ভিতরে ভিতরে বিরাট কোনো খিচুড়ি পাকাচ্ছে সবাই। তন্ময়ের কথায় অটোমেটিক ভ্রু বেঁকে গেল প্রিয়তার। তবে ব্যাপারটা আমলে নিল না। ভাইকে ঝাড়ি মেরে বলল, তুই কোন দেশে জমিদার হন যে নিজে এসে কথাটা বলতে পারছিস না, ফোন করে বলতে হচ্ছে? এত সুখ পাস কই? তন্ময় ততক্ষণে পুনরায় দু গাল ফুলিয়ে পাহাড় বানিয়ে ফেলেছে, তাই অস্পষ্ট ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কিছু বলল, কিন্তু সে সব শুনলো না প্রিয়তা। খট করে ফোন কেটে দিল। বেশি না ভেবে ব্যালকনি থেকে বেরিয়ে বাইরে চলে গেল। শিকদার বাড়ির ড্রয়িং রুম বেশ গম্ভীর। কারো মুখেই কোনো রা নেই। সকলে মুখে কুলু এঁটে বসে আছে। উপস্থিত রয়েছে বাড়ির বড় থেকে ছোট সকল সদস্য, কেবল উপস্থিত নেই দুজন। ড্রয়িং রুম ডাবল সিটার সোফায় থতমত মুখে বসে আছেন সাদমান শিকদার, খালিদ শিকদার, সাজিক শিকদার, সাহেব শিকদার। তাদের সামনের ডাবল সিটার সোফায় চুপচাপ বসে আছে প্রীতম, প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র, তন্ময়। সকলেই লক্ষ্মী সানা হয়ে বসে আছে। কেউ কোনো বাদরামি করছে না। কেবল অরণ্য আর তন্ময় টুকটুক করে মুখ চালাচ্ছে আর সকলের দিকে একবার একবার চোখ ঘুরিয়ে তাকাচ্ছে। প্রীতমের পাশের সিঙ্গেল সোফায় বসেছে অপর দিকে মেহজাবিন চৌধুরী, ওনার পাশে ওনার স্বামী ফারহান চৌধুরী। ড্রয়িং রুমের এদিকে থমথমে মুখে দাঁড়িয়ে আছেন অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম সহ পরিণীতা, প্রেরণা, উষা, ইনায়া, তীরা, তরি, দেবী। সকলেই যেন কারো প্রত্যাশায় অপেক্ষারত। প্রিয়তা নিচে এসে সকলে একসাথে এক জায়গায় দেখে খানিকটা আশ্চর্য হলো। তবে সবচেয়ে বেশি আশ্চর্য হলো ফুপাকে দেখে। প্রিয়তাকে আসতে দেখে সকলে যেন আরো অপার প্রস্তুত হয়ে পড়লেন। তা মুখে প্রকাশ করলেন না। নিজেদের সিদ্ধান্তে তারা অনড়। তাও বুকের কথাও যেন কষ্টে ছিঁড়ে যাচ্ছে সকলের। প্রিয়তাকে দেখে হাসি ফুটল মেহজাবিন চৌধুরীর মুখে। তিনি প্রসন্ন হেসে বসা থেকে উঠে পড়লেন। প্রিয়তার হাত ধরে টেনে নিয়ে নিজের আসনের জায়গায় থুতনিতে হাত রেখে হেসে বললেন, মাশাআল্লাহ। আচমকা এহেন কাণ্ডে অবাক হয়ে গেল প্রিয়তা। অদ্ভুত চোখে তাকালো মেহজাবিন চৌধুরীর দিকে। প্রিয়তাকে আরো অবাক করে দিলেন অনুশ্রী বেগম। নিজের হাতের লাল ওড়নাটা এনে প্রিয়তার মাথায় পরিয়ে দিলেন আচমকা।
মেহেজাবিন চৌধুরীর উদ্দেশ্যে বললেন, আংটি পরানোর সময় মেয়ের মাথায় লাল কাপড় পরাতে হয় আপা। জানি ভাবি। প্রিয়তা তো হতবাক। সে চমকে তাকালো অনুশ্রী বেগমের দিকে। সব যেন তার 10 হাত মাথার উপর দিয়ে যাচ্ছে। সে শুধু প্রশ্নবিদ্ধ চোখে তাকাচ্ছে সবার দিকে। সাদিদ শিকদার নিজের স্থান ছেড়ে প্রিয়তার পাশে এসে বসলেন। মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমার মেয়ে আব্বুর কাছে কিছু চেয়েছে, আর আব্বু সেটা দেয়নি। তা কি কখনো হয়েছে মা? বাবার কথার আগামাথা কিছুই বুঝলো না প্রিয়তা। অবুঝ চোখে তাকালো সাজিদ শিকদারের দিকে। সাজিদ শিকদার আর কিছু বললেন না। মেহেজাবিন চৌধুরীকে ইশারা করলেন। মেহেজাবিন চৌধুরী হাত বাড়িয়ে দিলেন স্বামীর দিকে। ফারহান চৌধুরী হাসি মুখে স্ত্রীর দিকে একটা ছোট্ট নীল বাক্স এগিয়ে দিলেন। উপস্থিত সকলে যেন নীরব দর্শক। অনুশ্রী বেগম এসে প্রিয়তার হাতটা টেনে নিজের হাতে নিলেন। আস্তে করে প্রিয়তার বাঁ হাতের অনামিকা থেকে খুলে নিলেন প্রণয়ের নীরব ভালোবাসার চিহ্ন, সেই পিঙ্ক ডায়মন্ড রিংটা, যেটা হারিয়ে গেছে বলে পাগল হয়ে যাচ্ছিল প্রিয়তা। পরে শ্রেতার কাছে খুঁজে পেয়েছে। রিংটা খুলে নিতেই চোখের পানি চলে আসে প্রিয়তার। আর্তনাদ করে বাধা দিতে নিলেই এবার তার হাত টেনে ধরেন মেহেজাবিন চৌধুরী। চোখের পলকেই হাতের অনামিকায় পরিয়ে দেন ছোট্ট একটা ডায়মন্ডের রিং। এহেন কাণ্ডে হতভম্ব হয়ে যায় প্রিয়তা। বিস্ফোরিত চোখে তাকায় মেহেজাবিন চৌধুরীর দিকে। মেহেজাবিন চৌধুরী প্রিয়তার হাতে চুমু খেয়ে বলেন, তুই জানিস না মা, এটা আমার কতদিনের স্বপ্ন। তুই জানিস না মা, আমি কতগুলো বছর অপেক্ষা করছি শুধু এই দিনটার জন্য। প্রিয়তা তাজ্জব বনে তাকিয়ে রইল। যা কিছু হচ্ছে সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। মেহেজাবিন চৌধুরীর চোখে সুখের অশ্রু। এবার আবার প্রিয়তার মাথায় হাত রাখলেন সাজিদ শিকদার। স্নেহমাখা কণ্ঠে বললেন, আমার মা বিয়ে করতে চেয়েছে, কিন্তু আমার মেয়ের জন্য তো আর আমি যে সে পাত্র নির্বাচন করতে পারে না, আর যে কেউ তো আমার মেয়ের উপযুক্তও নয়। এতক্ষণে সব বুঝতে পারলো প্রিয়তা, কিন্তু এসব যেন তার বিশ্বাস হচ্ছে না। এগুলো কি বলছে সবাই? ভয়ে এক প্রকার রক্ত হিম হয়ে যায় প্রিয়তার। অনন্যা বেগম চোখ মুছে সবার হাতে হাতে মিষ্টির প্লেট তুলে দেন। সকলেই হাসছে, কিন্তু এই হাসিটা হয়তো কারোর জন্য সুখের নয়। এই হাসির আড়ালে লুকায়িত তাদের পাহাড় সমবেদনা। প্রিয়তার হাতের জ্বলে জ্বলে হীরের আংটিটি দেখে কলিজা মোচড় দিয়ে উঠে অনুশ্রী বেগমের। অজানা আশঙ্কায় মাতৃ হৃদয় কেঁপে ওঠে। মন বলে, এবার আমার ছেলেটা বাঁচবে কিভাবে আল্লাহ? আমার ছেলেটাকে সহ্য শক্তি দিও। সব জেনে শুনে মা হয়ে ছেলের সাথে কত বড় অন্যায় করলাম। আমার ছেলেটার বাঁচার উদ্দেশ্য কেড়ে নিলাম, কিন্তু আমি আর কি করতাম মাবুদ? প্রিয়তা ঘোর কাটাতে পারছে না। আব্বু আমার বিয়ে ঠিক করেছেন, তাও শুদ্ধ ভাইয়ের সাথে। শুদ্ধ ভাই। রাগে দুঃখে প্রিয়তার কান্না পেয়ে যায়। চোখ চিকচিক করে ওঠে। পানিতে প্রণয়ের প্রতি আকাশ সমান অভিমান তার সীমা ছাড়িয়ে যায়। সে চোখ মুছে সবাইকে মানা করে দিতে উদ্যক্ত হয়। আব্বু আমি বলে থেমে যায় প্রিয়তা। কিছু একটা ভেবে মানা করতে গিয়েও করে না, চুপ হয়ে যায়। সাদমান শিকদার হয়তো এটারই অপেক্ষা করছিলেন। প্রিয়তা যদি একবার মানা করে দেয় তবে বাকিটা উনি সামলে নেবেন। এই বিয়েটা যে কোনোভাবেই হোক বানচাল করে দিবেন। প্রিয়তাকে থেমে যেতে দেখে উত্তেজিত হয়ে পড়েন সাদমান শিকদার। কিছু বলবি মা? বল, আমায় নির্ভয় বল। সকলেই একত্রিতে তাকান প্রিয়তার দিকে, কিন্তু কিছু বলে না প্রিয়তা। মাথা নুয়ে নেয়। সাদিক শিকদার আদুরে কণ্ঠে শুধায়, বল মা, কিছু বলবি? কোনো সমস্যা? প্রিয়তা দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ কোনো সমস্যা নেই। নিরাশ হন সাদমান শিকদার। সাদিক শিকদার হেসে উঠে মেহেজাবিন চৌধুরীকে বলেন, তাহলে আপা, প্রেরণার বিয়ের পর সামনের মাসে একটা দিন দেখি। না, ওর বিয়ে এক সপ্তাহের মধ্যেই হবে। আচমকা এহেন কথায় সকলেই আশ্চর্য হয়ে যান। একত্রে তাকান প্রীতমের দিকে। প্রীতম এতক্ষণ নীরব ছিল। নীরবে দেখছে সব। এবার মুখ খুলে বলল, ওর বিয়ে প্রেরণার সাথেই হবে, একসাথে, এক আসরে। প্রীতমের তাড়াহুড়ায় ভ্রু কুঁচকায় সাদমান শিকদার। কঠিন কণ্ঠে বললেন, কেন এত তাড়াহুড়োর কি আছে? প্রেরণার বিয়ে আগে হোক, তারপর হবে ক্ষণ, ধীরে সুস্থে। সাদিক শিকদারও সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ তাই তো বাবা, এত তাড়াহুড়োর কি আছে? প্রীতম কোনো প্রতিক্রিয়া দেখায় না, কঠোর কণ্ঠে বলে, কারণ আমি চাই আমার বোনের বিয়ে এক সপ্তাহের মধ্যেই হোক, তাই প্রেরণার সাথেই হবে। এখানে আপনাদের কোনো আপত্তি আছে? মেহেজাবিন চৌধুরী সম্মতি জানিয়ে বলেন,
না বাবা, আমার কোনো আপত্তি নেই। আসলে তো শুভ কাজ ফেলে রাখা উচিত নয়। একসাথে দুটো বিয়ে হয়ে গেলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। সাদিক শিকদার আর মানা করলেন না, তবে সাদমান শিকদার একটু ক্ষেপে গিয়ে বলেন। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো প্রীতম। প্রীতম কেবল বিদ্রুপ করে হাসে, কিছু বলে না। ফারহান চৌধুরী বলেন, তাহলে তো বেশি সময় নেই। প্রেরণার বিয়ের তো আর মাত্র 4 দিন বাকি। কাল থেকেই তো শপিং শুরু হওয়ার কথা ছিল। তাহলে কাল থেকে প্রিয়তা আর শ্রদ্ধের জন্য শপিং শুরু করে দেব। মেহজাবিন চৌধুরী মাথা দুলায়। সকলে উচ্ছ্বাসিত হওয়ার চেষ্টা করেন, কিন্তু মনে মনে ছটফটিয়ে উঠল প্রিয়তা। অশান্ত চোখে আশেপাশে তাকালো। এসব গসিপ শুনতে সে ইন্টারেস্ট নয়। মেহজাবিন চৌধুরী সবার মুখে মিষ্টি তুলে দিয়ে খুশি হয়ে বললেন, তাহলে কথা ফাইনাল, 15 তারিখ বিয়ে। তন্ময় আর অরণ্য দুজন চেপে বসলো একে অপরের দিকে। অরণ্য একটা গোলাপ জামুন মুখে ঢুকিয়ে বলল, বুঝতে পারছিস না পার্টনার, বাড়িতে পরীদের মেলা বসতে চলেছে। অর্ধেক তোর অর্ধেক আমার। আরে ছোটগুলো তোর, বড়গুলো আমার। ওকে, ডিল ফাইনাল। তাহলে প্রত্যেকটাই অকশনের জন্য আলাদা আলাদা আউটফিট লাগবে। সমুদ্র এদের সব আজব কথোপকথন শুনে দাঁত খিঁচিয়ে বলল, তোরা কি আশেপাশে মেয়ে ছাড়া কিছু দেখতে পাস না? অরণ্য ভ্রু বাঁকিয়ে বলল, তো ছেলে দেখবো নাকি? তন্ময় বাঁকা হেসে বলল, কাল আমরা বেছে বেছে শপিং করব। আমাদের ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। অরণ্য ওদের দুজনেরই কান টেনে ধরে বলল, তোদের কপালে সেজ ভাবির আপডেট ভার্সান জুটবে, দেখিস। শিকদার বাড়ির বড়রা সকলে সব কথাবার্তা ফাইনাল করে নিলেন। সাদিক শিকদার আর মেহজাবিন চৌধুরী ঠোঁটে অদ্ভুত প্রশান্তির হাসি। সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে প্রায়। প্রিয়তা অস্থির নয়ন জোড়া এখনো কাউকে খুঁজছে অনবরত। মাথা ঘুরিয়ে এদিকে ওদিকে তাকাতে তাকাতে হঠাৎ সিঁড়ির পানে চোখ পড়ল প্রিয়তার। সাথে সাথে দু একটা হার্টবিট মিস করলো বেচারির। হাতে হেলমেট নিয়ে সিঁড়ি ভেঙে নেমে আসছে 4 পুরুষ। 4 জনেরই সেম আউটফিট, স্কিন টাইট ব্ল্যাক টি শার্টের সাথে স্কিন টাইট ব্ল্যাক লেদার জ্যাকেট, হাতে কবজিতে কালো রুমাল বাঁধা। প্রিয়তা চোখ ফেরাতে পারছে না সেই দ্বিতীয় পুরুষটার দিক থেকে। তবে সেই নিষ্ঠুর পুরুষ একবারের জন্য দেখছে না প্রিয়তাকে। প্রণয় শুদ্ধ সাদাব আবির্ভাব নিচে এসে সবাইকে একসাথে দেখে অবাক হলো খানিকটা। তবে বেশি না ভেবে বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে শুদ্ধকে ডেকে উঠলেন মেহজাবিন চৌধুরী। কোথায় যাচ্ছ মাইসান? মায়ের কণ্ঠে থমকে দাঁড়ালো শুদ্ধ। পেছন ঘুরে প্রত্যুত্তর করল, বাইক রাইডে যাচ্ছি মম। যাচ্ছ যাও, কিন্তু সাবধানে যাবে। ঠিক আছে মম। বলে আবার জেদে ধরল শুদ্ধ। আবার ডেকে উঠলেন মেহজাবিন চৌধুরী। দাঁড়াও। আবার দাঁড়িয়ে পড়ল শুদ্ধ। মেহজাবিন চৌধুরীর হাতের ইশারায় ডেকে বললেন, এদিকে আসো, ওদের দেরি হচ্ছে। তবে এতে প্রণয় সাদাব বা আবির্ভাব কেউই বিরক্ত প্রকাশ করছে না। শুদ্ধ ঘুরে এবার সরাসরি মেয়ের দিকে তাকালো। সাথে সাথেই শুদ্ধের হার্ট যেন বিট করা বন্ধ করে দিল। কণ্ঠ নালিতে এসে থমকে দাঁড়ালো। নিঃশ্বাস, চোখের পলক ফেলতে ভুলে গেল শুদ্ধ। বাড়ি ভর্তি মানুষের সামনে বোকার মতো হা করে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। সকলে ঠোঁট চেপে হাসলেন। মেহজাবিন চৌধুরী শ্রেতাকে ইশারা করলেন। শ্রেতা এগিয়ে এসে ভাইয়ের হাত ধরে নিয়ে গেল প্রিয়তার কাছে। মেহজাবিন চৌধুরী প্রণয় সাদাব আবির্ভাবকেও ডাকলেন। ওরাও গেল। অনুশ্রী বেগম সবার হাতে মিষ্টির প্লেট তুলে দিলেন। প্রণয় একবার মিষ্টির প্লেটের দিকে তাকিয়ে আরেকবার প্রশ্ন চোখে তাকালো অনুশ্রী বেগমের দিকে। কিন্তু ছেলের চোখে চোখ অনুশ্রী বেগম। শুদ্ধ যেন এখনো ঘোরের মধ্যে আছে। শ্রেতা তাকে নিয়ে প্রিয়তার পাশে বসিয়ে দিল। বলতেই হবে, মানিয়েছে, ভীষণ সুন্দর, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। প্রণয় শুধু একবার শান্ত চোখে তাকালো দুজনের দিকে। মেহজাবিন চৌধুরী হঠাৎ বলে উঠলেন, 4 দিন পর তোর বিয়ে শুদ্ধ। মেহজাবিন চৌধুরীর কণ্ঠ হতে উক্ত শব্দগুচ্ছ কানে পৌঁছানো মাত্রই নিস্তব্ধ হয়ে গেল শুদ্ধ। শুধুমাত্র একটা কথার আশেপাশে ছড়িয়ে পড়ল পিনপতন নীরবতা। প্রিয়তার সাথে সাথে ফট করে চোখ তুলে তাকালো প্রণয়ের চোখের দিকে। তবে প্রিয়তার ভাবনা অনুযায়ী কোনো রিয়াকশনই দেখালো না প্রণয়। ভীষণ স্বাভাবিকভাবে মিষ্টির এক টুকরো ভেঙে মুখে নিল। প্লেটটা নিচের টেবিলে রেখে বলে, সরি গাইস, বেশি খেতে পারবো না, ডায়েটে আছি।
কয়েকজোড়া ব্যর্থ করুণ দৃষ্টি নিক্ষিপ্ত প্রণয়ের দিকে। সকলেই হয়তো প্রণয়ের চোখে ব্যথা দেখতে চাইল, কিন্তু মহা আশ্চর্যজনক তেমন কিছুই দেখা গেল না। শুদ্ধের হঠাৎ করে কেমন লজ্জা লাগতে শুরু করলো। লজ্জায় গাল মুখ রক্তিম হয়ে উঠেছে। ছেলেটার বুকের ভেতরটা যেন সুখের জোয়ারের প্লাবিত হচ্ছে। এমন শব্দ সে শুনতে পারবে তা কি কখনো আশা করেছিল? শুদ্ধ তপ্ত চোখে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তার কানের কাছে ঠোঁট নিয়ে মৃদু আওয়াজে ডাক দিল, সুইটহার্ট। আচমকা চমকে উঠল প্রিয়তা। শুদ্ধ সকলের অলক্ষ্যে সন্তপনে চেপে ধরল প্রিয়তার কোমল হাতের গোছা। প্রিয়তা হতবম্ব। শুদ্ধ পুনরায় প্রিয়তার কানে কানে ফিসফিসিয়ে বলল, মাত্র 4 দিন সুইটহার্ট, এরপর পাক্কা তোমার সালামি দিয়ে দেব। চোখ বন্ধ করে ফেলল প্রণয়। হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ বেরিয়ে গেল বাড়ি থেকে। প্রণয়কে এভাবে চলে যেতে দেখে ভয়ে কেঁপে উঠল আবির্ভাব। শুদ্ধকে টেনে তুলে বাড়ি থেকে বেরিয়ে গেল। তোর প্রীতের ঢেউ কি এখনই উঠলে পড়ছিল? আবির্ভাবের কথায় বাঁকা চোখে তাকালো শুদ্ধ। কি বলতে চাস? বলতে চাচ্ছি, এই জড়াজড়ি হাত ধরাধরি ব্যাপারগুলো পার্সোনালি করা যেত না? এত উত্তেজনা কিসের? 4 দিন পর তো বিয়ে হয়ে যাবে। আবির্ভাবের কথায় শুদ্ধের কপালে ভাঁজ মিলিয়ে গেল। ভাবশীল ভঙ্গিতে জবাব দিল, লুকিয়ে কেন করব? আমি কি চোর নাকি? যাকে এত বছর ধরে ভালোবাসি, এত চাই, তাকে অবশেষে আমি এত অপেক্ষার পর নিজের করে পেতে চলেছি, সেখানে হাত ধরা কি অন্যায়? আবির্ভাব বিরক্ত হলো। দাঁত কটমট করে বলল, কত সহজে বলে ফেললি এত বছরের অপেক্ষার পর অবশেষে নিজের করে পেতে চলেছিস। কিন্তু এটা একবারও ভাবিস না তুই নিজে পূর্ণ হতে অন্য একজনকে নিঃস্ব করে দিচ্ছিস, কেড়ে নিচ্ছিস তার জীবনের সম্বল। মায়া হয় না তোর? আবির্ভাবের কথায় দমে গেল শুদ্ধ। প্রশ্নের জবাব না দিয়ে বাইকে চড়ে বসলো। আবির্ভাব গ্যারেজের সামনে দাঁড়িয়ে আশেপাশে নজর ঘুরালো, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির কোনো হদিশ পেল না। পাশ থেকে সাদাব বলল, প্রণয় কোথায়? ওর বাইকটাও তো নেই। আবির্ভাবও সাদাপের কথার জবাব দিল না। দ্রুত বাইকে বসে হেলমেট পরে নিল। তিনজন একবার একে অপরের দিকে তাকিয়ে শিকদার বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইকের স্পোর্ট মিটারের সর্বোচ্চ গতি টেনে ওরা তিনজন প্রণয়কে খুঁজতে লাগলো, কিন্তু যতদূর অবধি চোখ যায় প্রণয় কোথাও নেই। নেই তার কোনো নাম ও নিশানা। চোখের নিমিষেই বাইকগুলো ছুটে গেল গ্রাম ছাড়িয়ে বহুদূরে। পিচ ঢালা মসৃণ রাস্তায় দুপাশে ঘন নিগ্র জঙ্গল। সন্ধ্যা মিশেছে রাতের আধারে। তমোআচ্ছন্ন নিকষ অন্ধকার গিলে নিচ্ছে পৃথিবী। মাথার উপর মস্ত তারা ভরা আকাশ। বনের ভেতরে হইতে বিভিন্ন বন্য প্রাণীর গর্জন শোনা যাচ্ছে। শুদ্ধ বাইক রাইড করে অনেক দূর চলে আসার পর হুট করেই মাঝপথে সজোরে ব্রেক কষল। সাথে সাথেই আরো দুটো বাইক এসে তার দুপাশে থামলো। পাশ থেকে শোনা গেল আবির্ভাবের ব্যস্ত কণ্ঠ, কি রে, এই বনের মাঝখানে থামলি কেন? আশপাশ থেকে বন্যপ্রাণীর ডাক শোনা যাচ্ছে। শুদ্ধ ঘাড়ে হাত দিয়ে দুপাশে ঘাড় বাঁকালো। কয়েকক্ষণ নিশ্চুপ থাকার পর গম্ভীর আওয়াজে বলল, ফলো মি। বলেই বাইক স্টার্ট দিয়ে জঙ্গলের মধ্যকার একটা কাঁচা মাটির রাস্তায় ঢুকে পড়ল। সাদাব ও আবির্ভাব একটু অবাক হলো। আশপাশটা কেমন গা ছমছমে নির্জন অন্ধকারে তো কিছুই ভালো মতো দেখা যায় না। সময় আনুমানিক রাত 8টা। তবে ওরা বেশি ভাবল না। শুদ্ধের পিছু নিল। শিকদার বাড়িতে হই হই রই রই ভাব। হাসি আনন্দ আর চিৎকার চেঁচামেচিতে জমে উঠেছে পরিবেশ। কর্তা গিন্নিরা ব্যস্ত হয়ে পড়েছেন ইনভাইটকৃত গেস্টদের পুনরায় আরেকটির বিয়ের জন্য নিমন্ত্রণ করতে। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম সহ বাড়ির গিন্নিরা বড় বউ সহ বিয়েতে আসা অতিথিদের জন্য কি কি শপিং করবেন, কি কি উপহার দিবেন তার সব কিছুর বিস্তর লিস্ট বানাচ্ছে। বাড়ির ছেলেরা ক্যাটারের ডেকোরেশন সবাইকে ফোন করে জানিয়ে দিচ্ছে কাল থেকেই বাড়ি সাজানোর কাজ শুরু করে দেওয়ার জন্য। কারণ দফায় দফায় অনুষ্ঠান হবে, কিছুই বাদ যাবে না। নিমন্ত্রিত থাকবেন দেশ বিদেশের অনেক গণ্যমান্য অতিথি। শুদ্ধের সহকর্মী ডাক্তার সাদাপের রিসার্চ টিম মেম্বার, সাংবাদিক, নিউজ প্রেস সহ আরও অনেক মিডিয়া কর্মী আসবে। ইন্টারন্যাশনালি নিউজ ছাপা হবে। সেখানে শিকদার ফ্যামিলি নিজেদের সর্বোচ্চটা দিতে চায়। বাড়ির মেয়ে বউরা নিজের
কাজে ব্যস্ত। সবার মধ্যে আলাদা একটা চাপা উত্তেজনা। রঙে রঙে ভরে উঠেছে শিকদার বাড়ির সকল অংশ। তবে এত হই হুল্লোড়, এত আনন্দ সবকিছুই কেমন বিষাদ লাগছে একজনের নিকট। সে নির্জীব, সব কিছু থেকে দূরে একাকী ঘরের দরজা বন্ধ করে বসে আছে। জীবনে এত এত চোখের পানি ফেলেছে যে এখন আর কান্না আসে না। কাঁদতে গেলেও এক ঘরে লাগে। নিজের জীবনটাও নিজের কাছে বোঝা মনে হয়। প্রিয়তা কুনোয়ের উপর ভর দিয়ে মাথায় হেলিয়ে দিয়ে কুনোইতে গাল ঠেকিয়ে বসে আছে উত্তরের জানালার সামনে। তার অশ্রু ভেজা জল জলে নীলাভ চোখ দুটো তারা ভরা আকাশের পানে নিবদ্ধ। আজ আকাশে চাঁদ দেখা দেয়নি, হয়তো অমাবস্যা। নির্জন অন্ধকারে একা একা বসে থাকতে বেশ ভালোই লাগছে প্রিয়তার। এখন আর কেন জানি অন্ধকারে ভয় ডর লাগে না মেয়েটার। মাথা হেলিয়ে রাখার দরুন নীলাভ চোখের কার্নিশ উপচে পড়া অবাধ্য অশ্রু নাক পেরিয়ে টপ টপ করে জানালায় পড়ছে। মুখে কোনো ব্যথাতুর শব্দ নেই, অথচ নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। অনেক তো হলো, মাত্র 6 বছরে হাঁপিয়ে গেছে প্রিয়তা। এখন আর কারো প্রতি রাগ ক্ষোভ ঘৃণা কিছুই আসছে না। এখন আর কাউকে দোষারোপ করে বলতে ইচ্ছা করছে না, অমুক তুমি সব কিছুর জন্য দায়ী, তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এখন আর ইচ্ছে করে না কারো দিকে আঙ্গুল তুলতে। মন নিজের অজান্তেই নিজের অদৃষ্টকে মেনে নিচ্ছে। সে এখন ধীরে ধীরে মেনে নিচ্ছে সব দোষ তার নসিবের। জীবনের শুরুতে একজন ভুল মানুষকে ভালোবেসে থমকে গিয়েছে। খুব বাজেভাবে সেই মানুষটার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আসলেও কি সব কিছুর জন্য দায়ী সেই মানুষটাকেই করা যায়? প্রিয়তা অনেক ভেবেচিন্তে দেখলো ওই মানুষটাকে দোষারোপ করা কখনোই যুক্তিযুক্ত নয়। ওই মানুষটার কাছে সে নিতান্ত কৃতজ্ঞ, ঋণের কোনো শেষ নেই। নিজের গায়ের চামড়া খুলে জুতো বানিয়ে পরালেও ওই মানুষটার ঋণ শোধ হবার নয়। সেখানে সে ওই মানুষটাকে অকারণেই দোষ দিয়ে গেছে প্রতিনিয়ত। সত্যি তো, ওই মানুষটার দোষ কথায়? মনের উপর তো কারো জোর চলে না। সে তো কখনোই বলেনি প্রিয়তা আমি তোকে ভালোবাসি। সে কখনোই কোনো প্রতিশ্রুতি দেয়নি। তার নিঃস্বার্থ স্নেহ, নিখাত মায়া আর অফুরন্ত ভালোবাসার ভুল ব্যাখ্যা করেছে প্রিয়তা। মানুষটার কাছ থেকে ভালোবাসা, সুযোগ সুবিধা পেতে পেতে পাওয়াটা তার এক সময় চাহিদাতে পরিণত হয়ে গিয়েছে। সে কখনোই উল্টা দিকের মানুষটার অনুভূতিকে সম্মান করেনি। সে কখনো বুঝতেই চায়নি ওই মানুষটা যা দিচ্ছে সব মায়ার খাতিরে দিচ্ছে, এর বেশি কিছু নয়। প্রিয়তার নিজের করা কর্মকাণ্ডের জন্য প্রিয়তার আজ নিজের কাছেই নিজেকে ছোট মনে হচ্ছে। কথা বলে কিছু মানুষের প্রচণ্ড সুবিধাবাদী, তারা খেতে পেলে শুতে চায়। প্রিয়তাও নিজেকে তাই মনে হচ্ছে। নিজের চাহিদা পূর্ণ হয়নি বলে কতটা খারাপ ব্যবহার করেছে সে ওই মানুষটার সাথে, কত আজে বাজে কথা শুনিয়েছে। প্রিয়তার আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আর এক কোনাও সন্দেহ নেই ওই মানুষটা কখনোই তাকে ভালোবাসেনি বা ওই নজরে দেখেনি। বোন ভেবেছে হয়তো। আর সে কিনা, আর যাই হোক, মানুষটা যদি কখনো তাকে এক মুহূর্তের জন্যও নিজের করে চাইতো তাহলে আজ কখনোই এমন সিচুয়েশন থাকতে পারতো না। যদি একটুকু ভালোবাসতো তাহলে আজ যখন সবাই বিয়ের কথা বলছিল তখন অতটাই নিশ্চিন্ত থাকতে পারতো না, আর বিয়ের মিষ্টি মুখে পুড়তে পারতো না। কিন্তু পরিশেষে আজ মানুষটা প্রমাণ করে দিল সে প্রিয়তার ভালো চায় কিন্তু ভালোবাসে না। সে দিনের পর দিন প্রহেলিকা কতই না গালমন্দ করেছে, কত ভুল বুঝেছে। একটা মেয়ের হয়ে আরেকটা মেয়ের সংসার ভেঙে যাওয়ার কামনা করেছে। অন্যের স্বামীকে নিজের করে পাওয়ার স্বপ্ন বুনেছে। ভালোবাসা, বিবেক, বুদ্ধি খুইয়ে অন্ধ হয়ে গিয়েছিল। প্রিয়তার দম আটকে আসছে এসব ভেবে। সে আজ বিয়েতে বাধা দেয়নি, কারণ সে কেবল আসল সত্যিটা জানতে চেয়েছিল, দেখতে চেয়েছিল ওই মানুষটার প্রতিক্রিয়া। কিন্তু মানুষটা তাকে বরাবরের ন্যায় এবারও নিরাশ করলো। প্রতিবাদ করা তো দূরের কথা, কত খুশি হলো। তাহলে এখন প্রিয়তার কি করা উচিত? প্রিয়তার ভাবনার মধ্যেই পেছন থেকে পরিচিত নারী কণ্ঠের ডাক ভেসে এলো। সাথে সাথেই ঝলমলে উঠল কক্ষের বাতি।
প্রিয়তা তড়িৎ গতিতে 2 হাতে চোখ মুছল, পিছন ফিরে দেখলো পরিণীতা দাঁড়িয়ে আছে। আপু তুমি? পরিণীতা এগিয়ে এলো প্রিয়তার কাছে, বোনের 2 হাত চেপে ধরে নীল চোখের গভীরে দৃষ্টি নিক্ষেপ করলো। প্রিয়তা অপ্রস্তুত বোধ করলো, যথাসাধ্য নিজের অশ্রু লুকানোর চেষ্টা করলো। পরিণীতার পেছন পেছন কক্ষে প্রবেশ করলো ইনায়া ও তীরা। পরিণীতা বোনের 2 গাল ধরে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার বোনের? প্রিয়তা জবাব না দিয়ে চুপ করে রইল। প্রিয়তার চোখ মুখের অবস্থা দেখে পরিণীতার ঠিক লাগছে না, তাই ভনিতা ছাড়াই প্রশ্ন ছুড়ে দিল, তুই কি এই বিয়েতে সত্যি রাজি বোন? তুই কি স্বেচ্ছায় শুদ্ধ ভাইকে বিয়ে করতে চাস? প্রিয়তা চমকে তাকালো পরিণীতার পানে। পরিণীতা আগের থেকেও অনেক অনেক গুণ বেশি সুন্দর হয়ে গেছে। সর্বাঙ্গে লেপ্টে আছে ভালোবাসার প্রলেপ, স্বামীর সোহাগের নিটল চিহ্ন ফর্সা শরীরের আনাচে কানাচে উকি দিচ্ছে। স্বামীর ভালোবাসায় নারীর সৌন্দর্য প্রস্ফুটিত হয়, তার জ্বলন্ত 2টি উদাহরণ প্রিয়তার চোখের সামনে। প্রিয়তা পরিণীতার কথার জবাব দিল না, আকুল নয়নে চেয়ে রইল পরিণীতা ও ইনায়ার পানে। সত্যি বলতে ওদের এত সুখ দেখে বড্ড হিংসে হলো প্রিয়তার মনে। তার জীবনে ও কি এমন সুখ আসতে পারতো না? কিছু বলছিস না কেন বোন? পুনরায় পরিণীতার ডাকে ঘোর কাটল প্রিয়তা। প্রিয়তার দৃষ্টি নামিয়ে হাসার চেষ্টা করলো, স্লান কণ্ঠে বলল, অবশ্যই রাজি আপু, রাজি কেন হব না? শুধু ভাইয়ের মতো মানুষকে কোন মেয়ে বিয়ে না করতে চাইবে বলো? ওনার মতো স্বামী তো মেয়েদের কল্পনা। পরিণীতা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো প্রিয়তার পানে, নিরেট কণ্ঠে বলল, মেয়েদের কল্পনা হতে পারে, কিন্তু আমার বোনের কল্পনা নয়। প্রিয়তা পুনরায় স্নান হাসল। পরিণীতা উদ্গ্রীন্ন হয়ে জিজ্ঞেস করল, সত্যি বল বোন, তুই কারো উপর অভিমান করে এত বড় সিদ্ধান্ত নেসনি তো? ভালো মতো ভেবে নে বোন, বিয়ে মানুষের জীবনে বারবার হয় না। এই ব্যাপারটা 1-2 দিনের নয়, সারা জীবনের। একবার বিয়ে হলে তুই আমৃত্যু অন্য কারোর সাথে জড়িয়ে যাবি, আর ফিরতে পারবি না, জানিস? তাহলে তুই সত্যি রাজি? পাশ থেকে প্রশ্ন ছুড়ল ইনায়া। হ্যাঁ। ভেবে বলছিস? হ্যাঁ। পরিণীতা প্রিয়তার হাত আরো শক্ত করে চেপে ধরল, সুস্পষ্ট কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আমার ভাইকে ভুলে গেছিস? আর চাস না আমার ভাইকে? নিজের জীবনে এত এগিয়ে গেছিস। তাচ্ছিল্য হাসলো প্রিয়তা। কি যায় আসে আপু, তোমার ভাই তো 6 বছর আগে নিজের জীবনে এগিয়ে গেছে। প্রিয়তার কণ্ঠে চাপা যন্ত্রণা। প্রিয়তার জবাবে থমকে যায় পরি ও ইনায়া। তাদের দৃষ্টিতে ফুটে ওঠে অপার অসহায়ত্ব, যা বোঝার তা বুঝে গেছে তারা। তাহলে তুই এখনো আমার ভাইকে ভালোবাসিস? জানি না। শুদ্ধ ভাইকে কেন বিয়ে করতে চাচ্ছিস? নিশ্চুপ রয় প্রিয়তা। পরিণীতা পুনরায় প্রশ্ন করল, কিছু লুকাবি না, বল আমায়। তোমার ভাইকে ভালোবাসি আপু, তাকে ভুলে যাওয়ার সাধ্য আমার এই ছোট্ট জীবনে হবে না। কিন্তু এটাও সত্যি, সে আমায় ভালোবাসে না। আমার এই অনুভূতির কোনো মূল্য নেই তার কাছে। তাহলে আমি নিজের জীবনটা কেন নষ্ট করবো আপু, বলতে পারো? সে তো দিব্যি আছে, তার বউ আছে, সংসার আছে, হয়তো বাচ্চা কাচ্চাও হবে। তাহলে আমি কেন ভেবে থাকবো? আমারও সংসার চাই, স্বামী চাই, সন্তান চাই আমারও। প্রিয়তার কথায় আশ্চর্যের শীর্ষে পৌঁছে গেল পরিণীতা। চোখ বড় বড় করে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। এই আহাম্মক মেয়েটা কিছু না জেনে শুনে কিভাবে আমার ভাইয়ের নামে দোষ চাপাচ্ছে, আর আমি কিছুই বলতে পারছি না। পরিণীতা নিজেকে সামলে বলল, জেদের বসে নেওয়া সিদ্ধান্ত কোনো সময় সঠিক হয় না বোন, আরেকবার ভাব। প্রিয়তা নিজের সিদ্ধান্তে অনড় থেকে স্পষ্ট কণ্ঠে বলল, আর কিচ্ছু নেই ভাবাভাবির আপু, অনেক তো ভাবলাম, আর কত? তোমার একটা শেষ সুযোগ দিই তোমার ভাইয়ের হাতে, সময় মাত্র 4 দিন। যদি সে এই সময়ের মধ্যে একবারও আমাকে বলে সে আমাকে চায়, আমাকে ভালোবাসে, তাহলে সব ছেড়ে ছুড়ে হলেও আমি তার হব। আর যদি সে এভাবেই চুপ থাকে তাহলে যা হওয়ার তাই হবে। তাছাড়া তোমার ভাই আমায় ভালোবাসে না আপু, তাই প্রথমটা হওয়ার কোনো সুযোগই নেই। পরিণীতা তাচ্ছিল্য হাসলো, মনে মনে বলল, আমার ভাইয়ের ভালোবাসা পরিণাম করার সাধ্য তোর নেই। আমার ভাইয়ের ভালোবাসা পরিমাপ করার সাধ্য তোর নেই, আর ওই ক্ষমতা কোনোদিনও তোর হবে না রে বোন। সারা জীবন আমার ভাইয়ের আশেপাশে ঘুরলি, কিন্তু তাকে চিনতে পারলি না। তোকে যদি আমার ভাইয়ের কলিজা কেটে দেখাতে পারতাম, তাহলে ও হয়তো বুঝতে পারতি না।
আমার ভাইয়ের ভালোবাসা তোর জন্য ঠিক কতটা উন্মাদনা পরিপূর্ণ। আমার পাগল ভাইটা তোকে কতটা ভালোবাসে। আমার ভাইয়ের ভালোবাসার নিকট তোর এই ভালোবাসা প্রচণ্ড ফ্যাকাশে রে বোন। আমার ভাইয়ের বুকের চাপা যন্ত্রণার নিকট তোর এই যন্ত্রণার কোনো অস্তিত্বই নেই। আমার ভাইটা মরে যাবে শুধু তোকে ভালোবেসে, শুধু তোর অভাবে, শুধু তোর অভাবে। কিন্তু তুই সেদিনও জানতে পারবি না আমার ভাই তোকে কতটা ভালোবেসেছিল। তুই বড্ড বোকা রে বোন, বড্ড বোকা। জীবনে মানুষ চিনতে পারলি না, ভালোবাসা চিনতে পারলি না। প্রিয়তা 2 হাতে চোখ মুছল, মন কঠোর করে নিজেকে বোঝালো। পরিণীতার উদ্দেশ্যে বলল, অন্যের স্বামীকে নিয়ে অনেক তো কল্পনার সংসার হলো আপু। এবার বোধহয় আমার বাস্তবে ফেরা উচিত। তোর ভাইয়ের তাই চাওয়া, আমার বিয়েতে উনি নাকি ভীষণ খুশি। তাহলে আমি কেন হব না আপু? সবার বিয়ে হচ্ছে, সংসার হচ্ছে, আমার কেন হবে না আপু? পরিণীতা মলিন হাসলো। প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, দোয়া করি তুই অনেক সুখী হ, তোর নিজের সংসার হোক, তোর অনেক ভালো হোক। আমার নিষ্ঠুর খারাপ অপরাধী ভাইটাকে মনে রাখিস না তুই। আমার ভাই তোকে অনেক দুঃখ দিয়েছে তাই না, অনেক কাঁদিয়েছে, খুব নিকৃষ্ট সে। পারলে তাকে ক্ষমা করে দিস। আর হ্যাঁ, দোয়া করিস যেন তাড়াতাড়ি মরে যায়। বলে মুচকি হেসে চলে গেল পরিণীতা। প্রিয়তার দেখার আগেই পেছন ঘুরে চোখের পানি মুছে নিল। ভাইয়ের কলিজার আগুনে ঝলসে যাচ্ছে। সে ভাইয়ের মুখের দিকে তাকালে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। প্রিয়তা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, অতঃপর নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে বারান্দার মেঝেতে ধপ করে বসে পড়ল। সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে বিচ্ছেদের তীব্র বিষে। প্রিয়তা কাপা হাতে নিজের ফোনের গ্যালারি ওপেন করলো। কাপা হাতে ফোনটা ধরল মুখের কাছে, টলমল চোখে তাকিয়ে রইল স্ক্রিনে। বুক ভেঙে আবার কান্না আসছে তার। প্রিয়তা কান্না আটকাতে 2 হাতে মুখ চেপে ধরল। অস্পষ্ট ভাঙ্গা কণ্ঠে বলল, এমন জীবন আল্লাহ আমার শত্রুকেও না দিক প্রণয় ভাই। দোতলার একটা কক্ষ থেকে সশব্দে আত্মচিৎকারের ধ্বনি শোনা যাচ্ছে কারো করুণ কণ্ঠের আহাজারি। আমি তোমার পায়ে পড়ি মামি, তুমি প্লিজ আমার সাথে এমনটা করো না, আমি মরে যাব গো। তুমি জানো, বলো আমি শুদ্ধ ভাইকে কতটা ভালোবাসেছি ছোটবেলা থেকে। আমাকে এভাবে প্রাণে মেরো না মামি। বলতে বলতে সশব্দে কান্নায় ভেঙে পড়ল তুহিনা। ফ্লোরে লুটিয়ে পড়ে 2 হাতে জাপটে ধরল মেহজাবিন চৌধুরীর পা। মেহজাবিন চৌধুরী মুখ দেখে মনে হচ্ছে তিনি প্রচণ্ড বিরক্ত, কারণ এই ঢঙ্গি মেয়েকে ওনার কোনো কালেই পছন্দ নয়। আর ছেলের বউ হিসেবে তো উনি দুঃস্বপ্নেও ভাবতে পারে না। মেহজাবিন চৌধুরী ঝাটকা মেরে নিজের পা সরিয়ে নিলেন, কঠোর কণ্ঠে বললেন, দেখো তুহিনা, আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। সে কখনোই তোমাকে ভালোবাসেনি, এমনকি সে তোমার নামটা পর্যন্ত শুনতে চায় না। তাই এসব করে শুধু এখন সিনক্রিয়েট করো না। মেহজাবিন চৌধুরীর দাম্ভিক কণ্ঠের বলা কথাগুলোতে মনে ভীষণ আঘাত পেল তুহিনা। নিজের দিকে আঙ্গুল তাক করে বলল, সিরিয়াসলি মামি, তোমার মনে হচ্ছে আমি সিন ক্রিয়েট করছি? তুমি আমার সাথে এত নিষ্ঠুরতা কিভাবে দেখাতে পারো মামি? তুমি জানো না আমি শুদ্ধ ভাইকে কতটা ভালোবাসি? আমি এইটুকু ছিলাম মামি, যখন থেকে আমি শুধুই শুদ্ধ ভাইয়ের বউ হওয়ার স্বপ্ন দেখেছি। তো স্বপ্ন দেখলেই হলো? আমার ছেলে তোমাকে পছন্দ করে না, বুঝতে পারছো? তুমি পছন্দ করো। আমার ছেলে আমার ভাইয়ের মেয়েকে পছন্দ করে, তাই আমার ছেলে যাকে পছন্দ করে সেই হবে আমার বৌমা। তুহিনা তাচ্ছিল্য করে বলল, তাহলে এই ব্যাপারে তুমি আসলে তোমার ভাইয়ের মেয়েকে নিজের ছেলে বউ করতে চাও? তাই আমার কষ্টটা তোমার চোখে পড়ছে না? আমার যন্ত্রণাগুলো তোমার কাছে সিন ক্রিয়েট মনে হচ্ছে মম? তাহলে ঠিকই বলেছেন, আমি আসলেই তুমি আসলেই আমাদের পছন্দ করো না। তাই শুদ্ধ ভাইয়ের কানে সব সময় বিষ ঢালো আমার নামে। তাই নিজের ভাইয়ের মেয়েকে আমাদের বাড়িতে ঢুকিয়ে নিজের দল ভারী করতে যাচ্ছ। তুহিনা, বলে চিৎকার দিয়ে উঠলেন মেহজাবিন চৌধুরী। গলার জোর দেখালেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না মামি। আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন স্পষ্ট বুঝতে পারছি
তুমি নিজের ভাইয়ের মেয়েকে বউ বানাবে বলে এত কিছু করলে। ওকে ফাইন, আমিও দেখব তুমি আমি থাকতে কোন মেয়ে আমার শুদ্ধের গলায় ঝোলাও। শুধুই আমার, বিয়ে করলে শুধু আমাকেই করবে। তুহিনার উদ্যত্তে মেজাজ হারালেন মেহেজাবিন চৌধুরী। তিনি কঠোর কণ্ঠে বললেন, তুমি এখান থেকে যাও। তো মেয়ে, আমার ছেলের বিয়ে তোমার সাথে কখনোই হবে না। এ কথা কানে যেতেই হিংস্র হয়ে উঠল তুহিনা। মেহেজাবিন চৌধুরীর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, ঠিক আছে, আমিও দেখব শুদ্ধ কিভাবে অন্য কারো হয়। শুদ্ধকে নিজের করে পেতে প্রয়োজনে লাশ ফেলবেই তুহিনা, তবুও শুদ্ধকে নিজের করে ছাড়বে। মানে মানে সোজা পথে যেটা পাওয়া যায় না, সেটা বাঁকা পথে কিভাবে আদায় করে নিতে হয় তা খুব ভালো করে জানে এই তুহিনা চৌধুরী। কাজটা আপনি মোটেও ঠিক করলেন না। ওকে মাই ডিয়ার মামি, অপেক্ষা করুন গুড নিউজের জন্য। বলে বাঁকা হেসে চলে গেল তুহিনা। তার মাথায় কি চলছে তা আল্লাহ ব্যতীত অন্য কারোর জানা দুঃসাধ্য। চোখ মুখ হিংস্রতায় ছেয়ে গেছে তুহিনার। মেহেজাবিন চৌধুরী চিন্তায় পড়ে গেলেন, কারণ এই মেয়েকে ওনার মোটেও বিশ্বাস নেই। সত্যি যদি কারো কোনো ক্ষতি করে দেয়, তাহলে ভাইদের কাছে মুখ দেখাতে পারবেন না তিনি। যত তাড়াতাড়ি সম্ভব আমার শুদ্ধর বিয়েটা দিয়ে দিতে হবে। জঙ্গলের পাশ দিয়ে কলকলের শব্দে বয়ে চলছে ইচ্ছেমতি নদী। মেঘলা আকাশ, রাত হয়তো এখনো বেশি নয়। নদীর পাড়ে স্নিগ্ধ শীতল হাওয়ায় ঘোর লেগে যায় চোখে। নিঃশব্দ একাকিত্ব আর বুকের গভীরে ধমিয়ে রাখা ধিকি ধিকি যন্ত্রণার আগুন সব মিলে ভেঙে চুরে গুড়িয়ে দেয় এক জীবনের অস্বস্তি। শক্ত মুখোশের আড়ালে দুর্বল মানুষটাকে টেনে টেনে হিস্ট্রে বার করে বাহিরে। প্রণয় নদীর পাড়ের ভেজা বালিতে শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলা আকাশের পানে। মাঝে মাঝে তীব্র বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, তবে নিঃশব্দে। প্রণয়ের পাশের বালিতে পড়ে আছে অনেকগুলো ওয়াইনের বোতল, সিগারেটের প্যাকেট। তবে সেগুলোর একটাও ছুঁয়ে দেখেনি প্রণয়, কারণ এসব আর আজকাল তার উপর বিশেষ কোনো প্রভাব ফেলতে পারে না, দমিয়ে রাখতে পারে না বুকের জ্বালা। প্রণয় এখন হাড়ে হাড়ে পার্থক্য বুঝে উপলব্ধি করতে পারে নিজের জিনিসটা নিজের থেকে দূরে রাখা আর তাকে অন্যের নামে দলিল করে দেওয়ার মধ্যে কতটা পার্থক্য। বছরের পর বছর ধরে নিজের বুকের খাঁচায় আগলে পেলে পুষে বড় করা পাখিটা যখন অন্য কেউ নিয়ে যাবে, তার উপর নিজের পৌরুষের অধিকার ফলাবে, তখন কি প্রণয়কে এই দুনিয়ার বাতাসের নিঃশ্বাস ফেলতে হবে? নিজের চোখে কি দেখতে হবে তার প্রাণের শরীরে করা অন্যের চিহ্ন? প্রণয়ের রুহু অবধি কেঁপে উঠল এসব ভাবনায়। মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো, হাত পা কাঁপতে লাগলো অনবরত। সে একদম এসব ভাবতে চায় না, তবে নিজের যাই হয়ে যাক, এতটাই এগিয়ে আসার পর আর কিছুতেই পিছিয়ে যেতে পারবে না প্রণয়। আবেগের বশে নেওয়া একটা ভুল সিদ্ধান্ত এখন সব কিছু উল্টাপাল্টা করে দিবে। এত ধৈর্যের ফল হিসেবে মিলবে কেবল শূন্যতা আর হাহাকার। ওই লাশের ভার অনেক, ওই লাশ প্রণয় কিছুতেই কাঁধে নিতে পারবে না। এর থেকে নিজের লাশ হয়ে 3.5 হাত মাটির নিচে চলে যাওয়া তার জন্য অনেক সুখের। প্রণয় বুক ভরে লম্বা শ্বাস টেনে নেওয়ার চেষ্টা করলো। ফুসফুসে শীতল বাতাস হৃৎপিণ্ড ছুঁয়ে গেলেও তবে তার স্বস্তি দিতে পারল না হৃৎপিণ্ডকে। প্রণয়ের দম বন্ধ হয়ে আসে। এই সময় প্রিয়তার কোমল স্পর্শ পাওয়ার সাংঘাতিক ক্রেভিং হচ্ছে। মোমের মতো শরীরটা বুকে জাপটে ধরে বসে থাকতে ইচ্ছা করছে কিছুক্ষণ। উষ্ণ ঠোঁটের গরম ভাব গায়ে মেখে সুখের অতলে হারিয়ে যেতে মন চাচ্ছে। সুখ পাখিটার কোলে মাথা রেখে চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করছে, আমাকে ছেড়ে যাস না জান, আমি একদম নিঃস্ব হয়ে যাব, মরে যাব, বাঁচতে পারবো না। আমি শুতে পারবো না তোকে অন্যের সাথে। তুই তো আমার, শুধুই আমার। এই বুকে মাথা রেখে কত শতবার বলেছিলি তুই আমার। তাহলে আজ কেন তুই অন্যের হবি? কেন আমার বুকের খাঁচা ভেঙে উড়ে যাবে পাখি? আমাকে জীবিত রেখে এত বড় শাস্তি দিস না। কিন্তু আফসোস, এই ব্যর্থ প্রেমিকের নীরব আর্তনাদগুলো হয়তো কোনো দিনও শুনতে পারবে না পাখি, পারবে না শুনতে। আধারি রাতের বুক চিরে হঠাৎ তীক্ষ্ণ আলোর ছটা এসে পতিত হলো প্রণয়ের চোখ মুখে। এতে মাত্রাতিরিক্ত বিরক্ত হলো প্রণয়।
তবে তা মুখে প্রকাশ করলো না। বাইক থেকে নেমে দ্রুত ছুটে আসলো আবির্ভাব। প্রিয় বন্ধুকে বালির উপর এভাবে শুয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল। লাফিয়ে সে বসে পড়ল প্রণয়ের পাশে। পাগলের মতো প্রণয়ের দু বাহু ধরে ঝাঁকাঝাঁকি শুরু করে দিল। বা হাতের পালস চেক করে পরীক্ষা করতে লাগলো বেঁচে আছে কিনা। ওর এসব পাগলমো দেখে বিরক্তিতে মুখ বিকৃত করলো প্রণয়। ওর হাত ছাড়িয়ে বলল, এত সুখ আমার কপালে নেই ভাই, এত সহজে মরবো না। অন্ধকারে বন্ধুর গমগমে কণ্ঠ শুনতে পেয়ে স্থির হয়ে যায় আবির্ভাব। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেও শরীর ছেড়ে দেয় বালির উপর। এতক্ষণ মনে হচ্ছিল তার আত্মাটা বোধহয় কেউ চেপে বের করে নিচ্ছে। আবির্ভাব কিছু বলবে তার পূর্বেই প্রণয়ের শার্টের কলার চেপে ধরে শুদ্ধ। গায়ের সর্বশক্তি দিয়ে টেনে তুলে প্রণয়ের নাক বরাবর ঘুষি মেরে দেয়। এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে ফেলে আবির্ভাব ও সাদাব। শুদ্ধকে টেনে সরানোর চেষ্টা করতে করতে আবির্ভাব চিৎকার দিয়ে বলে, কি করছিস? ছাড় ওকে, পাগল হয়ে গেছিস? তবে আবির্ভাবের কথা কর্ণপাত করল না শুদ্ধ। ধাক্কা মেরে সরিয়ে দিল নিজের থেকে। প্রণয়ের কলার টেনে ধরে সজোরে আবারও নাক বরাবর পাঁচ কষালো। গর্জে উঠে বলল, খুব কষ্ট হচ্ছে তোর, তাই না? আয় তোকে তোর সব কষ্ট থেকে মুক্তি দিয়ে দেই, মেরে ফেলি তোকে। শুদ্ধের উক্ত বাক্যে কেঁপে উঠল সাদাব ও আবির্ভাব। আঘাতের তীব্রতায় দু কদম পিছিয়ে গেল প্রণয়। শার্টের হাতায় নাক মুছে তাকালো শুদ্ধের দিকে। অন্ধকারে বোঝা না গেলেও প্রণয় বেশ বুঝতে পারছে শুদ্ধ প্রচণ্ড রেগে আছে। শুদ্ধ রাগ সংবরণ করতে পারল না। ধপাধপ পা ফেলে এগিয়ে এসে পুনরায় কয়েক ঘা বসিয়ে দিল। রাগে দাঁত কিরমির করে চেঁচিয়ে বলল, আমার সুখ তোর কোনো কালেই সহ্য হয় না, আমি জানি। তাই এমন সময় টেনশন দিচ্ছিস। তুই আমার ভালো দেখতে পারিস না, যাতে আমি বিয়েটা না করতে পারি, তাই এসব করছিস। ওকে ফাইন, একবার বল আমি বিয়েটা না করলে তুই খুশি হবি? থাক, তোর বলা লাগবে না, আমি এক্ষুনি বিয়েটা ভেঙে দিচ্ছি, তারপরেরটা তুই সামলাস। প্রণয় এবারও কোনো কথার জবাব দিল না। তার দেহ ও মনের বিন্দুমাত্র শক্তি নেই কোনো প্রশ্নের জবাব দেবার। প্রণয় শুদ্ধের হাতের মুঠো থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে নিল। শুদ্ধ যা বুঝার বুঝে গেছে। সে দ্রুত ফোন বের করে মেহেজাবিন চৌধুরীর নাম্বারে ডায়াল করলো। দুবার রিং হওয়ার সাথে সাথেই ফোন ধরলেন মেহেজাবিন চৌধুরী। ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠে বললেন, এখন কেন ফোন করছো মাইসান? ব্যস্ত আছি। শুদ্ধ কোনো রকম ভনিতা ছাড়াই বলল, আমি এই বিয়েটা করতে পারবো না। কথা শেষ করার পূর্বেই তার হাত থেকে ফোন কেড়ে নিল কেউ। শুদ্ধ পাশ ফিরে তাকানোর আগেই ফোনটা মাতলা নদীর অতল গহ্বরে ছুঁড়ে মারল প্রণয়। শুদ্ধ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। প্রণয়ের শার্টের হাতা গুটিয়ে এসে আচমকাই মারতে শুরু করলো শুদ্ধকে। এই দৃশ্য আরও বেশি হতভম্ব হয়ে গেল সাদাব ও আবির্ভাব। প্রায় মিনিট 10 শুদ্ধকে তুলোধুনা করলো প্রণয়। আচ্ছা মতো পিটিয়ে রাগান্বিত কণ্ঠে হিসিয়ে বলল, চুপচাপ বিয়ের আসরে বসবি আর বিনা বাক্যে বিয়ে করবি। এই বিয়েটা আমার জন্য খুব দরকার। আমাকে তো দয়া দেখাতে হবে না। আবশ্যিকদের প্রণয় কারো দয়ায় বাঁচে না। তোকে আমি আমার ভালোবাসা আজীবন হেফাজতের ভার দিয়েছে, কারণ আমি তোর মধ্যে সে যোগ্যতা দেখেছি। আর এই কথার যদি হেরফের হয়, তাহলে ঠাস ঠাস করে দুটো বুলেট বুকে আর দুটো বুলেট তোর কপালে ঠুকে দেব। তোর এই জীবনটা শুধু আমার জানা দেখভাল করার জন্য। বলে শুদ্ধকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল প্রণয়। আহাম্মকের মতো তাকিয়ে রইল সাদাব ও আবির্ভাব। এরা দুজন যে কি চায় আর কি চায় না সেটাই তাদের মাথার উপর দিয়ে গেল। শুদ্ধ বালিতে শরীর এলিয়ে দিয়ে তপ্ত কণ্ঠে আওড়ালো, তোর ঋণ আমার এই জীবনেও শোধ হবে না প্রণয়। তোর যন্ত্রণাটা আমি উপলব্ধি করতে পারছি, কিন্তু এখানে আমারও কিছু করার নেই। আমিও চাই তুই ভালো থাক, কিন্তু আমার সুইট হার্টকে ছাড়া তোর দেওয়া এই ভিক্ষাটুকু আমার খুব প্রয়োজন। প্রেরণা, উষা, প্রিয়তা, অরণ্য, সমুদ্র, তোমাদের হলো আর কতক্ষণ লাগবে? এরপর তো দেরি হয়ে যাবে বাচ্চারা। বলে ড্রয়িং রুমে দাঁড়িয়ে হাঁক ছাড়লেন মেহেজাবিন চৌধুরী। সকাল 10টা বাজতে চলল, কিন্তু এখনও এই বাড়ির ছেলে মেয়েগুলোর সাজসজ্জা শেষ হলো না। শপিং মলে যাবে, তার জন্য এত সাজার কি প্রয়োজন সেটাই বুঝলো না মেহেজাবিন চৌধুরী। কই হলো তোমাদের? এত তাড়া দিচ্ছ কেন ফুপে? আসবে ধীরে সুস্থে। সিঁড়ির কাছে দাঁড়িয়ে কথাটা বলল প্রেম। সে ইনভেস্ট ম্যানেজমেন্ট লোকদের কাজের ইনস্ট্রাকশন দিচ্ছে। আজ সকাল হওয়ার সাথে সাথেই ঢাকার সব থেকে বড় ইনভেস্ট ম্যানেজমেন্ট এজেন্সির ওনার সহ প্রায় 50 জন লোক এসেছে শিকদার বাড়িতে। তারা প্রতিটা
ইনভেটের জন্য আলাদা আলাদা থিমের ডেকোরেশন করবে। মেহজাবিন চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা তুই বুঝতে পারছিস না, দুটো বিয়ে, কত কত অনুষ্ঠান, কত আত্মীয় স্বজন, মেহমান, বাড়ির সদস্য, সবার জন্য শপিং করতে হবে। তা আজকের মধ্যেই কত সময় লাগবে বুঝতে পারছিস? এমনিতেই বাড়ির প্রায় অর্ধেক মেহমান এসে পড়েছে। বুঝলাম ফুপে, কিন্তু তুমি যাদেরকে নিয়ে শপিংয়ে যাচ্ছ তারা এক একটা লেস ছাড়া বাদর, অবস্থা একদম খারাপ করে দিবে তোমার। মেহজাবিন চৌধুরী হাসলেন। ওরা তো আমাদের খুশির কারণ বাবা, ওদের দুষ্টুমি তো আমাদের মানসিক স্বস্তি। কিন্তু তুই এখনো রেডি হসনি কেন? তুই যাবি না? সবাই চলে গেলে এই দিকটা কে দেখবে ফুপে? ভুলে গেলে কাল মেহেন্দি, আজ সবাই মিলে শপিংয়ে চলে গেলে বাসার পেন্ডিং কাজগুলো করবে কে? থিম অনুযায়ী ডেকোরেশন কিভাবে হবে? আরে ওদিকটায় ফুল বেশি করে লাগাও। বলে ডেকোরেটের ছেলেটাকে তাড়া দিল প্রেম। কথা বলতে বলতে অরণ্য কাঁধে করে বিশাল একটা সাউন্ড বক্স এনে রাখলো প্রেমের পায়ের কাছে। সাউন্ড বক্সের ভারে হাঁপিয়ে উঠেছে ছেলেটা। অরণ্যকে দেখে প্রেম নাক কুঁচকে বলল, তোকে দিয়ে কি একটাও কাজ হবে না অরণ্য? তোকে বলেছি 6টা থেকে 8টা সাউন্ড বক্স নিয়ে আসতে, আর তুই মোটে একটা এনেই হাঁপিয়ে গেছিস। অরণ্য বুকে হাত দিয়ে ঝুঁকে নিঃশ্বাস ছেড়ে বলল, বাবা কি ভারী ছোটদা একটা তুলে দেখে দম আটকে লটকে যাবে। সব যদি আমি করব তাহলে তুই কি করবি? বোনের বিয়েতে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবি? ওটি একদম হবে না। আমাদের বোনের বিয়ে ভাই হিসেবে আমাদের সর্বোচ্চটা দিতে হবে। বলে আরেকটা সাউন্ড বক্স এনে রাখলো প্রীতম। পরপর সমুদ্র আর রাজও নিয়ে এলো একটা একটা করে। প্রীতম কিছু ছেলেদের ডাকলো, আদেশ দিয়ে বলল, এগুলো সুন্দর করে ছাদের কর্নারে রাখবে, এমনভাবে রাখবে যেন স্টেজ বাঁধার পর আর এগুলো দেখা না যায়। বলে ছেলেগুলো চলে গেল সাউন্ড বক্স নিয়ে। অরণ্য ভাইদের অবস্থা দেখে বাঁকা হেসে বলল, এখনই কালো ঘাম ছুটেছে ব্রাদার, এখনো তো কিছুই হলো না। সমুদ্র সিঁড়িতে বসে পড়ে বলল, সকাল থেকে গাধার মতো খেটেছি, এখন আর পারবো না। অরণ্য পুনরায় বলল, বসে পড়ে লাভ নেই বর্দার, উঠে পড়ো, যাও গিয়ে ক্যাটারার্সদের নিয়ে আসো। ওরা ফোন করেছিল, স্টেশনে চলে এসেছে। দুপুর হয়ে চলল, বাসা ভর্তি মানুষ আরও আসছে, সবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। দূর বলে মুখ বাঁকিয়ে চলে গেল সমুদ্র। ওদের আর আরাম করার ফুসরত রইল না। রাজ, প্রেম, প্রীতম বাইরে চলে গেল। আয় হায় পার্টনার, তুমি এখানে কুদ্দুসালি হয়ে ঘুরে বেড়াচ্ছ? সবাই এলো, বলো এবার কিন্তু সবাই তোমাকে ফেলে চলে যাবে পার্টনার। সেজে গুজে মানজা মেরে সিঁড়ি বেয়ে নামতে নামতে কথাগুলো বলল তন্ময়। ভাইয়ের কথায় লাফিয়ে উঠল অরণ্য। ভাইয়ের কথার জবাব না দিয়েই দৌড়ালো নিজের ঘরের দিকে। কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে নিচে নামলেন অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম, পূর্ণতা, উষা, দেবী, প্রেরণা, পরি, শ্রেতা, তীরা, তরি, তন্ময়, অরণ্য, রাদীপ, সাদীপ, অভ্র, শুভ্রতা, দীপ্তি সহ আরও কিছু আত্মীয় সকলে। মেহজাবিন চৌধুরী সকলকে দেখে খুশি হলেন। উনি সকলের দিকে তাকিয়ে বললেন, বা সকালে এসে পড়েছো, কিন্তু আমার বৌমা কোথায়? ও আসছে ফুপি। আচ্ছা, কিন্তু বাড়ির পুরুষরা কোথায়? আমরা কি শুধু মেয়েরা যাব নাকি? পাশ থেকে তন্ময় বলে উঠল, আমি তো আছি ফুপ্পি, আমি নিয়ে যাব তোমাদের। আমি তন্ময় শিকদার একাই 100। মেহজাবিন চৌধুরী হেসে তন্ময়ের গাল টেনে দিয়ে বললেন, বা আমার আব্বা তো সব দায়িত্ব নিতে শিখে গেছে। অরণ্য পাশ থেকে মুখ কালো করে বলল, আমিও আছি কিন্তু। অনুশ্রী বেগম কিছু বলবেন তার পূর্বেই সিঁড়ি বেয়ে নেমে আসলো প্রিয়তা। হালকা গোলাপি রঙের 3 পিস, কি যে মারাত্মক লাগছে মেয়েটাকে। মেয়েটা এতই রূপবতীতে যে কোনো রূপে যে কোনো রঙে তাকে মারাত্মক আকর্ষণীয় লাগছে। মুগ্ধ হলেন মেহজাবিন চৌধুরী। উনি সবসময় স্বপ্ন দেখতেন ওনার রাজপুত্রের মতো ছেলের পাশে ওরকম মানানসই বৌমা আনবেন, যে দেখবে সে শুধুই দেখতেই থাকবে। প্রিয়তা ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ল পরীর পাশে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ড্রয়িং রুমে এসে হাজির হলো প্রণয় শুদ্ধ সাদাব আবির্ভাব রাজ। ওদেরকে দেখে ভীষণ খুশি হলেন অনুশ্রী বেগম। নিশ্চিন্ত কণ্ঠে বললেন,
যাক বাবা, তোরা গেলে আর কোনো চিন্তা নেই। ওরা চারজন ভীষণ স্বাভাবিক, তবে বর ছাড়া বিয়ের সকল আয়োজনের 70% নিজেদের কাঁধে তুলে নিয়েছে প্রণয়। আবির্ভাব, প্রীতম, রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র, বাকি 30% চার কর্তার কাঁধে। এই বিয়েতে কোনো ত্রুটি থাকবে না, তবে প্রণয়ের উপস্থিতি এখানে মোটেও আশা করেনি প্রিয়তা। আমাকে ভালোবাসেন না মানলাম প্রণয় ভাই, কিন্তু এভাবে মানসিক যন্ত্রণা দেবেন না। এই বিয়েতে আপনি জড়াবেন না প্রণয় ভাই, আমি এটা সইতে পারবো না। চোখ টলমল করছে প্রিয়তার। সে সত্যি বাস্তবতা মেনে নিতে চায়। সে চায় না প্রণয়ের প্রতি দুর্বলতা দেখতে। সে তার সকল কলঙ্কিত ভালোবাসা নিজের মধ্যে চেপে রাখতে চায়, কিন্তু এই পুরুষ যখনই সামনে আসে তখন সব গুলিয়ে যায়। প্রিয়তার সকল হিসেব ভুল হয়ে যায়। প্রণয় সকলের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, আপনারা আসুন, আমি গাড়ি বের করছি। বলে চলে গেল প্রণয়। পিছু পিছু রাজ আর আবির্ভাবও গেল। শিকদার বাড়ির মেন গেটের বাহিরে সিরিয়ালে দাঁড়িয়ে আছে গোটা 10 প্রাইভেট কার। রাজ দাঁড়িয়ে একে একে সবাইকে গাড়িতে ঢোকাচ্ছে। এত জনগণ হয়েছে যে 10টা গাড়িতেও মনে হয় না ধরবে, কিন্তু অরণ্য শিকদার যাচ্ছে না। ঠেসে ঠুসে সব ফিক্সড করে দিবে। মেহজাবিন চৌধুরী শ্রেতাকে চোখের ইশারায় কিছু বোঝালেন। সাথে সাথেই চওড়া হাসলো শ্রেতা। ছুটে গিয়ে দাঁড়ালো প্রিয়তার পাশে। প্রিয়তার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল, তুমি কোনটাতে যাবে ভাবি? প্রিয়তার সকলের গাদাগাদি অবস্থা দেখে চোখ বড় বড় করে ফেললো। নাক কুচকে বলল, এত গাদাগাদির মধ্যে তো আমি কখনোই যেতে পারবো না, ইম্পসিবল। দরকার হলে আমি যাবোই না, তবে এত লম্বা রাস্তা আমি এত মানুষের ধাক্কা খেতে পারবো না। শ্রেতা বাঁকা হেসে প্রিয়তার হাত চেপে ধরে বলল, ওকে চলো। কোথায়? শ্রেতা বাঁকা হেসে বলল, আমার একটা মাত্র সুন্দরী ভাবিকে কি আমি মানুষের ধাক্কা খাওয়াতে পারি? প্রিয়তা কিছু বুঝে ওঠার আগেই তাকে প্রথম কালো গাড়িটার সামনে এনে ধরল শ্রেতা। মেন ডোর খুলে দিয়ে বলল, যাও। প্রিয়তা ভেতরে তাকিয়ে দেখলো গাড়ির ব্যাক সিট পুরো ফাঁকা। আবার চোখ বড় বড় করে প্রশ্ন ছুড়ল প্রিয়তা, এটা খালি কেন? এখানে আসবে না সবাই? না, একটা স্পেশাল মানুষদের জন্য। আচ্ছা। বসে পড়ো, এখানে গাদাগাদি হবে না, তুমি ফ্রিলি যেতে পারবে। প্রিয়তা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছন সিটে উঠে বসলো। গাড়িতে বসে সামনে তাকাতেই ছলাৎ করে উঠল প্রিয়তার প্রাণ। গাড়ির ফ্রন্ট মিররে চোখ পড়তেই একজোড়া রক্তিম বাদামি বর্ণের চোখের সাথে সাথে চোখাচোখি হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই সহসা নিঃশ্বাস আটকে আসে প্রিয়তার। ড্রাইভিং সিটে বসে আছে প্রণয়, পাশের সিটে আবির্ভাব। প্রণয় চোখ সরায় না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই মাতলা চোখ দুটির দিকে। তবে সেই চোখে হয়তো কিছু একটা ছিল যা বেশি সময় দেখতে পারল না প্রিয়তা। আপনা আপনি দৃষ্টি নত হয়ে গেল। এখানে থাকা সম্ভব নয় বোধ করে গাড়ি থেকে বেরিয়ে যেতে ধরলেই বেঁধে যায় আরেক বিপত্তি। কারো শক্তপোক্ত বুকের সাথে ধারাম করে বাড়ি খেয়ে বসে। এহেন অপ্রত্যাশিত কাণ্ডে আহম্বক বনে যায় প্রিয়তা। বোকার মতো তাকিয়ে থাকে শুদ্ধের মুখের দিকে। শুদ্ধ বুক ডলতে ডলতে বসে পড়ল প্রিয়তার পাশ ঘেঁষে। ব্যথায় চোখ বন্ধ করে বলল, বিয়ের আগে বিধবা হতে চাচ্ছ নাকি সুইটহার্ট? প্রিয়তার এবার চোখ আরো বড় বড় করে ফেলল। অদ্ভুত চোখে চেয়ে থাকলো শুদ্ধের দিকে। তৎক্ষণাৎ শোনা যায় শুদ্ধের মাতাল কণ্ঠ। শুদ্ধ অধৈর্য গলায় বলল, এভাবে চেয়ে থেকো না সুইটহার্ট, বিয়ের মাত্র 3 দিন বাকি। আমি এখনই চরিত্রহীন উপাধিতে ভূষিত হতে চাই না। ভেবাচাকা খেয়ে চট করে চোখ সরিয়ে নিল প্রিয়তা। আনমনে পুনরায় তাকালো সামনে। এখনো তাকিয়ে আছে প্রণয়। ফলে পূর্বের ন্যায় আবারও চোখাচোখি হলো, কিন্তু ওই চোখে কোনো অনুভূতি দেখতে পেল না প্রিয়তা। খারাপ লাগলো ভীষণ। অচেনা স্পর্শে লাফিয়ে উঠল প্রিয়তা। বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করলো পাশে। শুদ্ধ খুব স্বাভাবিকভাবে তার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে সিটে মাথা এলিয়ে দিয়েছে। প্রিয়তার ভেতরে অস্বস্তিতে ভরে গেল। সে হাত ছাড়াতে গিয়েও কি যেন ভেবে থমকে গেল। কিছুক্ষণ পর নিজেও শুদ্ধের আঙ্গুলের ভাঁজে আঙ্গুলগুলো শক্ত করে চেপে ধরল। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে হাসল শুদ্ধ। গাড়ির স্টার্টিং শক্ত করে চেপে ধরল প্রণয়। মিনিট 20 যুদ্ধ করার পর ফাইনালি সবাইকে 9টায় গাড়িতে ঠুসে ঠুসে ভরিয়ে দিল রাজ।
নিজেও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। এক একে শিকদার বাড়ি ছাড়িয়ে গেল 10টা প্রাইভেট কার। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে যায়, কিন্তু এখনও শপিংয়ের 50% শেষ করে উঠতে পারেনি শিকদার বাড়ির ফ্যামিলি। পুরো যমুনা ফিউচার পার্ক ঘেটে বর আর বাড়ির সদস্যদের জন্য শপিং শেষ হয়েছে। এখনও কনে আর মেহমান বাকি। শপিং মলে সাদাপের আম্মু আনিকা, সাকওয়াত ও সাদাপের বোন সারিকা এসেছে। মহিলারা নিজেদের পছন্দ মতো ছেলের বউয়ের জন্য কেনাকাটা করছে। মেহজাবিন চৌধুরী একের পর এক বেনারসি শাড়ি আর লেহেঙ্গা প্রিয়তার গায়ে ধরছে, কিন্তু একটাও ওনার মনের মতো হচ্ছে না। এতে অবশ্য কোনো দ্বিমত প্রকাশ করছে না প্রিয়তা। যে যা বলছে কাঠের পুতুলের ন্যায় শুনছে সব। দূরে দাঁড়িয়ে এক ধ্যানে প্রিয়তার রূপে ডুবে আছে শুদ্ধ। তার যেন এটাই কাজ। মেহজাবিন চৌধুরী ছেলেকে ধমকে বললেন, ক্যাবলার মতো দাঁড়িয়ে বইয়ের জন্য একটু শাড়ি গয়নাও তো সিলেক্ট করতে পারিস। দেখছিস না হিমশিম খাচ্ছি। শুদ্ধ মাথা চুলকে এগিয়ে এলো। প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে বলল, আমার বউয়ের দুধে আলতা অঙ্গের শোভা পাবে যে বস্ত্র, সে বস্ত্রের আলাদা শোভার প্রয়োজন পড়বে না মম। মেহজাবিন চৌধুরী বিরক্ত হয়ে বললেন, চুপচাপ শাড়ি দেখ। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে হাসলো। সত্যি সত্যি প্রিয়তার জন্য শাড়ি পছন্দ করতে লাগলো, আর আচানকভাবে সবগুলো শাড়ি অত্যন্ত সুনিপুণ। শুদ্ধ প্রিয়তাকে টেনে অন্য সেকশনে নিয়ে গেল। নিজের হাতে পছন্দ করে কিনে দিল মেহেদি ও গায়ে হলুদের শাড়ি, লেহেঙ্গা। রিসেপশনের জন্য একটা দারুণ পার্পেল কালারের শাড়ি চুজ করলো। শাড়ি প্রিয়তার গায়ে ধরতেই শুদ্ধের হৃৎপিণ্ড ধকধক করে উঠল। তবে প্রিয়তার নির্বিকার। সে শুদ্ধের কোনো কাজেই মানা করছে না। একে একে বিয়ের সব প্রোগ্রামের জন্য শাড়ি, লেহেঙ্গা চুজ করা হলো। প্রেরণার বিয়ের শাড়িও কেনা হলো, কিন্তু প্রিয়তার জন্য মন মতো একটা বেনারসি পাওয়া গেল না। শুদ্ধ, মেহজাবিন চৌধুরী সহ সকলে প্রিয়তার জন্য মানানসই বিয়ের বেনারসি খুঁজতে লাগলো। তার মধ্যেই হঠাৎ করে পরি একটা বেনারসি এনে প্রিয়তার গায়ে ধরল। একদম ডার্ক মেরুন কালার বেনারসি, যার দুপারে ভারী গোল্ডেন জরির কাজ। পুরো শাড়িটাই কেমন অন্যরকম মাধুর্যে পরিপূর্ণ। শাড়িটা প্রিয়তার গায়ে ধরতেই সকলের দৃষ্টি আকর্ষণ করলো। মেহজাবিন চৌধুরী ছুটে এসে শাড়িটা প্রিয়তার গায়ে ভালোভাবে ধরলেন, মুগ্ধ কণ্ঠে বললেন, মাশাল্লাহ, এই তো একদম মনের মতো লাগছে। পরিণীতা পাশ থেকে বলল, পছন্দ হয়েছে ফুপি? খুব। এটা কোথায় পেলি? আমরা তো দেখলাম না। পরিণীতা হালকা হাসলো, কথার জবাব দিল না। অনন্যা বেগম এগিয়ে এসে মেয়ের থুতনিতে হাত রেখে বললেন, মাশাল্লাহ, আমার মেয়েটার যেন কারো নজর না লাগে। শ্রেতা শুদ্ধকে পাশ থেকে ধাক্কা দিল। দুষ্টু হেসে বলল, কন্ট্রোল মাই ব্রাদার, কন্ট্রোল। এভাবে তাকিয়ে থাকলে লোকে ক্যাবলা বলবে। আই ডেসপারেটলি নিড হার। শ্রেতা হাসলো। শাড়ি কেনা শেষ করে সবাই এবার এগুলো জুয়েলারি সেকশনের দিকে। ড্রেস, কসমেটিক, জুয়েলারি সহ যাবতীয় সবকিছু কেনা প্রায় শেষের দিকে। দিনের শেষ ভাগ চলমান। বাইরের নীলচে আকাশ ছেয়ে গেছে নরম কালো রাঙ্গা আভায়। বেলা দেখে বোঝা যায় কিছুক্ষণের মধ্যেই হয়তো সূর্য অস্ত যাবে। সারাদিন কেনাকাটার ধান্দায় সেই যে সকালবেলা নাস্তা করে সকলে একসাথে বাসা থেকে বেরিয়েছিল, ব্যাস এরপর আর কারো কিচ্ছু খাওয়া হয়নি। বাচ্চাগুলো খিদেতে মুচড়ে পড়েছে প্রায়। সকলের মুখের এমন বেহাল দশা দেখে অনুশ্রী বেগমের বেশ মায়া হলো। তিনি অরণ্যের উদ্দেশ্যে বললেন, যা তো বাবা, ভাই বোনদের কিছু খাইয়ে আন। ওদের সকলেরই খিদে পেয়েছে। বাসায় ফিরতে অনেক রাত হবে। অনুশ্রী বেগমের মুখের কথা খসতে দেরি, কিন্তু তন্ময়ের বিকট লাফ দিয়ে বসা থেকে দাঁড়িয়ে পড়তে দেরি হলো না। সে পেট চেপে ধরে বলল, হ্যাঁ হ্যাঁ পার্টনার, তাড়াতাড়ি খেয়ে আসি, না হলে আমার প্লেটের হাতিগুলো আবার মারামারি শুরু করে দেবে। অরণ্য সম্মতি জানিয়ে বলল, ওকে, কোন রেস্টুরেন্টে যাবি? তন্ময় 2 সেকেন্ড ভেবে বলল, আসার সময় বাইরে একটা জোস চাইনিজ রেস্টুরেন্ট দেখে আসি, চলো ওখানে খাওয়া যাক। অরণ্য কিছু বলার আগেই রাজ নাক সিটকালো, ওয়াক তুলে বলল, হে ইউ, তুই চাইনিজ খাবি? রাজের রিয়াকশন দেখে তন্ময়ও ভ্রু কুঁচকালো। সিরিয়াস মুখে বলল, হ্যাঁ খাবো তো, কি হয়েছে? রাজ এবার চোখের ইশারায় তীরাকে কিছু একটা বোঝালো। সবার মাঝে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলল, অ্যাটেনশন গাইজ, তোমরাও কি চাইনিজ খেতে চাও?
অন্যরা বলার আগেই তীরা বলে উঠল। চাইনিজে কি কি আইটেম থাকে সেজদা? রাস এবার শয়তানি হাসল। অনেক অনেক লোভনীয় আইটেম থাকে, যেমন যেমন সান্ডা বিরিয়ানি, সাপের কালাভুনা, তেলাপোকার চচ্চড়ি, টিকটিকের ডিমের শরবত, বিছে ফ্রাই, পিঁপড়ের পকোড়া, কুত্তার মাংসের ভুনা খিচুড়ি ইত্যাদি। খাবারের নাম শুনে সকলের পেটের ভিতর পাক দিয়ে উঠল। তন্ময় কটমট চোখে তাকালো রাজের দিকে। অনুশ্রী বেগম ছেলেকে ধমকে বললেন, এত বড় হয়েছো, এখনো বদমাইশি কমলো না। যাও, ভাই বোনদের কিছু খাইয়ে নিয়ে আসো। মেহেজাবিন চৌধুরীও বললেন,